তো আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট থেকে পার্ট 6 ধারা 101 থেকে 114 এখন আলোচনা করা হবে। তৃতীয় খণ্ড চলছে, সপ্তম অধ্যায় 101 থেকে 114 প্রমাণের দায়িত্ব বা ভার, বার্ডেন অফ প্রুফ। 101 ধারে আছে প্রমাণের ভার বা দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ। বার্ডেন মানে দায়িত্ব কার বা কার ঘাড়ে প্রমাণের দায়িত্বের ভারটা পড়বে। প্রুফ, জি তাহলে প্রুফ, প্রুফ মানে প্রমাণ, আর প্রুফ এটা নাউন, হ্যাঁ, আর প্রুফ হচ্ছে সেটা ভার্ব। তাহলে প্রুফ প্রমাণ। তো এই প্রমাণটা কে করবে? দাবিকারীর। দাবিকারীর মানে যে যা দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হবে। বাদী বা বিবাদী যে বিষয় দাবি করে তাকেই সেটা প্রমাণ করতে হবে। এখন আপনি 101 ধারে এখানে একটা কথা লিখে নিতে পারেন ফাঁকা জায়গায়, যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। জি ঠিক আছে? এই যে কথাটা বললাম, এই কথাগুলো পরবর্তী সেকশনগুলো 101, 102, 103 এইভাবে বার্ডেন অফ প্রুফ সপ্তম অধ্যায়ের প্রতিটা সেকশনের জন্য এই কথা প্রযোজ্য। কোন কথা? যে যা দাবি করবে তাকেই তাকেই তা তা প্রমাণ প্রমাণ করতে করতে হবে। হবে। এটা তো কমন সেন্সের বিষয়, তাই না? জি 102-এ কি বলা হচ্ছে? প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে। সাধারণত প্রমাণের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? বলা হচ্ছে একটা মামলা হলো, মামলায় উভয় পক্ষ থেকে সাক্ষ্যদান করা না হলে, যদি কোনো পক্ষ সাক্ষ্য না দেয়, মনে করেন একটা সিভিল মামলা, বাদী সাক্ষ্য দিল না, বিবাদী সাক্ষ্য দিল না, তাহলে মামলা খারিজ হয়ে যাবে। তাহলে মামলা কার ক্ষতি হলো? তার যে মানে যে দাবিকারী বা দাবি কি হলো বাদী। বাদী ক্ষতিগ্রস্ত হলো। তাহলে প্রমাণের দায়িত্ব ন্যস্ত থাকে কার উপরে? বাদীর উপরে। কারণ সে বাদীর উপর। আদালতে প্রথম এসেছে, সে আদালতে এসে জি তার নালিশ জানিয়েছে, তাই না? জি, সেই দাবি করেছে প্রথম। হ্যাঁ, ক্রিমিনাল মামলাতেও তাই। ক্রিমিনাল মামলা আমি করলাম কিন্তু আদালতে সাক্ষী দিলাম না, সিআর মামলা যদি করা হয় তাহলে মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। সাক্ষী পরপর কয়েকটা ডেট না দিলে মামলা খারিজ হয়ে কাজ যাবে হয়ে যাবে। তদবিরের অভাবে। জি তাহলে মামলা খারিজ হয়ে গেলে ক্ষতি কার হলো? বাদী পক্ষর। বাদের। জি তার মানে যে মামলা করেছে আসলে সে দাবি করছে মামলায় যে হ্যাঁ অমুক ব্যক্তি চুরি করেছে, বা সিভিল মামলা হলে ওই সম্পত্তিটি আমার, জোর করে আরেকজন দখল করে আছে। তো যদি সাক্ষী দেয়, বাদী সাক্ষী দেয়, বিবাদী সাক্ষী দিল না, মামলা একতরফা কি হয়ে যাবে? রায় পেয়ে যাবে, তাই না? জি তাহলে বিবাদী হেরে যাবে, কিন্তু কোনো পক্ষই যদি সাক্ষ্য না দেয় বাদী হেরে যাবে। তাই এই জায়গায় একটু অন্যভাবে ইনডিরেক্টলি বলছে, উভয় পক্ষ থেকে সাক্ষ্য দান করা না হলে, মানে মামলায় কেউ সাক্ষী দিল না, তাহলে আপাত অবস্থায় যে পক্ষ হারবে তার উপর মামলার দায়িত্ব বর্তাবে। তাহলে সাধারণত প্রসিকিউশনই হেরে যাবে, বা সিভিল মামলায় প্লেনটিফ বা বাদী পক্ষই হেরে যাবে। তাহলে বাদী পক্ষের উপরে কি হবে? ন্যস্ত থাকবে প্রমাণের জি দায়িত্ব। তার মানে ওই 101 ধারে যেটা বললাম, যে যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে, 102 ধারা তো এই কথাটা প্রযোজ্য হলো কিনা? জি উদাহরণস্বরূপ, জমির দখল দাবি করছে বাদী, উইল আছে এই সংক্রান্ত, এর বিষয় প্রমাণের দায়, মানে উইলের অস্তিত্ব বা উইলে কতটুকু সম্পত্তি দিয়েছে সেটা প্রমাণের দায়িত্ব কার? বাদীর। জি তাহলে দখল দাবিকারীর। দাবি কি করছে। দখল? ওই উইল যার কাছে আছে, তাই না? তা যে দখল চাচ্ছে যে এই সম্পত্তিটা আমার, কারণ উইল করে দিয়ে গেছে আমার বাবা, কিন্তু সম্পত্তি আমাকে অন্যরা দিচ্ছে না, তাহলে দখল দাবি করছে কে? বাদী। তাহলে জি এখানে বাদীকেই মামলা প্রমাণ করতে হবে, তারই দায়িত্ব। সে যদি প্রমাণ না করে মামলা হেরে যাবে, মামলা খারিজ হয়ে যাবে। বর্ণমূলে পাওনা টাকা দাবি করছে একজন, পণ পেশ করা হলো। হ্যাঁ, এখানে আমি সবসময় বলতে পারবো না বাদীর পরেই কি কি থাকবে, প্রমাণের দায়িত্ব থাকবে। দেখেন, একটা মামলায় এক পক্ষ এক দাবি করে, অপর পক্ষ আরেক দাবি করতে পারে। যদি সিভিল মামলা হয়, বাদী তার আর্জির মাধ্যমে যেটা দাবি করবে বাদীকে সেটা প্রমাণ করতে হবে। অপরদিকে বিবাদী যেটা দাবি করছে লিখিত জবাবে, সেই অংশটুকু বিবাদীকে আবার তার দলিল এবং মৌখিক সাক্ষ্য দিয়ে, ডকুমেন্টস দিয়ে সাক্ষীদের প্রমাণ মাধ্যমে করতে হবে। প্রমাণ করতে হবে। তার মানে উভয় পক্ষকে তার নিজ নিজ দাবি প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছেন? জি তাই আমি যদি ডিরেক্ট বলি বাদীকেই প্রমাণ করতে হবে, এটা তখন ভুল হয়ে যাবে। আবার একটা ক্রিমিনাল মামলায় আসামি এসে বলছে যে ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না,
তখন ওই উপস্থিত না থাকার বিষয়টা ওই আসামিকে প্রমাণ করতে হবে। তাহলে বাদী পক্ষ থেকে সেটা শিফট হয়ে কার মাথার উপরে চলে গেল? আসামির। বিষয়টা ক্লিয়ার হচ্ছেন? জি জি স্যার। তার মানে যে যা দাবি করবে তাকে তা প্রমাণ করতে হবে। আবারও এটাও মিলছে। দেখেন, এখানে বন্ড বন্ড শব্দটা হয়তো বা বুঝবেন না, আমি এটাকে চেক দ্বারা রিপ্লেস করে দিলাম। আপনারা বন্ডের আচ্ছা। আশপাশে চেক শব্দটা লিখতে পারেন। মনে করেন যে চেক। একজন 10 লক্ষ টাকার চেক দিয়েছে আরেকজনকে, এখন এই চেকের মামলা করে দিল। এখন চেকের মাধ্যমে স্বাক্ষর সময় চেকটা আদালতে পেশ করলো, মানে সাক্ষ্য হয়ে গেল। তার মানে সে বলছে, ইওর অনার, এই ব্যক্তি আমাকে 10 লক্ষ টাকার চেক দিয়েছে, কিন্তু টাকা তুলতে গিয়ে চেক বাউন্স হলো, মানে ডিজঅনার হলো। এখন এই আমি 10 লক্ষ টাকা চাই। চেকের মামলা করে ফেললো এবং চেকটা আদালতে কি করলো? দাখিল করলো। তাহলে জি বাদীর কাজ শেষ। মামলার তার চেক এবং সে কব বইয়ে চেক দিয়েছে, লিগ্যাল নোটিশ ডিটেলস সে বলে দিল এবং জি চেক দিয়ে দিল, মানে বাদীর সাক্ষ্য প্রমাণ হয়ে গেল। এরপরে আসামি সে বলছে, স্যার এই চেকটা কি আমার না, বা এই চেকটা চুরি হয়ে গেছিল, বা এই চেকটা জালভাবে তৈরি করা হয়েছে, স্বাক্ষর আমার না। নানান অজুহাত দেখাতে পারে আসামি পক্ষ তার ডিফেন্সে, তাই না? জি নিজেকে বাঁচানোর জন্য। এখন আসামি বলছে বন্ডটি প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয়েছে, মানে এইটা আমি নিজে ইচ্ছাকৃতভাবে সম্পাদন করিনি। সে যে আমার কাছে 10 লক্ষ টাকা পাবে এর কোনো প্রমাণই নাই। সে কোনো টাকা পাবে না আমার কাছ থেকে, হয়তোবা সে আমাকে ভুল বুঝিয়ে বা অন্য কোনোভাবে এই চেকটা প্রতারণার মাধ্যমে হস্তগত করেছে। মানে চেকটি এখানে বর্ণনা বলে, চেকটি যে প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয়েছে তা প্রমাণের দায় প্রতারণার বিষয় দাবিকারীর। এখন আসামি দাবি করছে চেক স্যার প্রতারণামূলকভাবে নিয়েছে, চেকটা হারিয়ে গিয়েছিল, সে পড়ে পড়ে পেয়েছে, বা আহ, কি বলে এটাকে, দ্রৈব চক্রে পেয়েছে, মানে আত্মসাৎ জি করছে। আমরা এটা কোথায় পড়েছি? পেনাল করে, তাই না? জি তো জি যেটাই দাবি করুক না কেন, এই দাবিটা কার? আসামির। জি। তাহলে এই অংশটা কাকে প্রমাণ করতে হবে? ওই আসামির। আসামিকে। চেক যে হারিয়ে গেছিল সেটার জিডি আছে কিনা জিডি দিতে হবে, বা এই এই সংক্রান্ত কোনো সাক্ষী আছে কিনা তার পক্ষের কোনো ব্যক্তিকে আদালতে দাঁড় করাই দিতে হবে। তাহলে আচ্ছা, একশো এবং দুই আছে এবং আসলে কি জাতীয় প্রতারণা হয়েছে সেটা তাকে প্রমাণ করতে হবে। তাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে 102 ধারাতে আমরা কার উপর ন্যস্ত থাকে? দুইজনের উপরেই, দুই পক্ষের উপরে ন্যস্ত থাকতে পারে। জি, তার মানে যে যে বাদী দাবি এবং করবে প্রতিবাদী। তাকেই তা প্রমাণ করতে হবে। এটা আবারও সত্যি হচ্ছে, তাই না? এই সেন্সটা জি মাথায় রাখলে কিন্তু কোনো ভুল হবে না, প্রশ্ন যতই পেঁচিয়ে দিক। ঠিক আচ্ছা। আছে। জি স্যার। 103, কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব, প্লিয়া অফ এলিবাই বা এলিবি, এইটা ল্যাটিন টার্ম, এটার বাংলা হচ্ছে অন্যত্র অবস্থান। এখন আসামি দাবি করছে, স্যার আমি তো চুরির সময় ঘটনাস্থলে ছিলাম না, আমি রাজশাহীতে ছিলাম না, আমি ঢাকায় ছিলাম বা দেশের বাইরে ছিলাম, আমি ইন্ডিয়াতে চিকিৎসা করাতে গেছিলাম। এই দেখেন আমার পাসপোর্টে তার তথ্য আছে ভ্রমণের, এই যে আমার প্লেন টিকিট, এগুলো প্রমাণ জি জি দেখাচ্ছে। তাহলে এগুলো কে দিচ্ছে? আসামি দিচ্ছে। তার মানে আমরা সাধারণত জানি মামলা প্রমাণ করতে হয় বাদী পক্ষকে। তো বাদী পক্ষ প্রমাণ করবে যে চুরি করেছে, কিন্তু চুরির সময় আসামি ছিল না, ওই অংশটুকু প্রমাণ করতে হবে আসামিকে। জি আসতে পারে প্লিয়া প্যালিবি দাবি করতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়? 103 ধারায়। কে দাবি করে? সাধারণত আসামি দাবি করে, বা অভিযুক্ত জি। ব্যক্তি দাবি করে, বা অ্যাকিউজড পার্সন দাবি করে। আসামি বা অভিযুক্ত ব্যক্তির ইংরেজি কি? অ্যাকিউজড পার্সন। অ্যাপিস্ট। জি যে তথ্যটির বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায়, কে বিশ্বাস করাতে চাচ্ছে? আসামি। ইওর অনার, আমি ছিলাম না, আমি চুরি করিনি, ইওর অনার। তাহলে সে তো জি আকুতি মিনতি করছে তার ডিফেন্সে, তার, তাই না? জি তাহলে তার উপরই বর্তাবে। উদাহরণ, চুরি বা চুরি বিষয়ে কোনো স্বীকৃতি, এটা প্রমাণের দায় পুলিশের, তাই না? এখন পুলিশ জি এটা প্রমাণ করবে যদি এটা জিআর মামলা হয়। সিআর মামলা হলে এইটা যে মামলা করেছে সে প্রমাণ করবে। আর চুরির সময় সেখানে অনুপস্থিত ছিল আসামি, এটা প্রমাণের দায় কার? আসামি বা অভিযুক্ত ব্যক্তির। এটা সম্ভবত 2025 সালে প্রশ্ন এসেছিল, বা তার আগে 23 সালে। এই স্যার, একশো এই তিন যে চুরি বা স্বীকৃতি প্রমাণের দায় পুলিশের, মানে এখানে স্যার, মানে চুরি যে আসলে একটা চুরি সংঘটিত হয়েছে এটা মানে প্রমাণ করবে পুলিশ। হ্যাঁ, পুলিশ তো প্রসিকিউশনের অংশ। জিআর জি মামলা হলে সে তদন্ত করে বের করবে না জি সবকিছু।
সাক্ষীদের মাধ্যমে জি, 161 ধারাটা নিয়ে সবকিছু বের করবে না। আর পুলিশ যদি জি। তাকে কনভিন্স করতে পারে, সেক্ষেত্রে সে 164 ধারায় দোষ জবানবন্দি। স্বীকারোক্তি দিতে পারে, সেটা স্বীকৃতি হিসেবে কাজে লাগবে। জি, আবার পুলিশের কাছে যদি স্বীকার করে, এখানে স্বীকৃতি কেন বলছে, দোষ স্বীকারোক্তি না বলে বলছে যে হ্যাঁ স্যার আমি চুরি করেছি, পুলিশের কাছে বলছে এ চোরাই মাল কোথায় বল, তখন সে চোরাই মাল স্বীকৃতি বলতে আলামত দেখাই দিল। তার মানে চলে গেল। ওই যে সাক্ষ্য আইনে আমরা পড়লাম না সম্ভবত 125 ধারায়, সরি শুধু 25 ধারায়, যে পুলিশের জি, কাছে যতটুকু সে স্বীকার করবে, 25 কি 27 মেবি, হ্যাঁ, জি, 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 স্যার, 25 স্যার, 25। তো যতটুকু স্বীকার করবে ততটুকু সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে। সে তদন্ত লিখবে চার্জশিটের মধ্যে, যে এতটুকু সে স্বীকার করেছিল সেই মতে আলামত উদ্ধার করা হয়েছে আসামির বলা তথ্য মতে, এটা স্বীকৃতি হয়ে গেল না তার? আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যেতে পারে, 27 ধারা স্যার। 27 ধারা, হ্যাঁ। তো 27 ধারায় কিন্তু এখানে ওই যে পুলিশের দায়িত্ব, যে জি, পুলিশের জি, কাছে তথ্যটা সঠিক দিয়েছিল এবং সে মতে আলামত উদ্ধার হয়েছে, চোরাই মাল উদ্ধার হয়েছে। ওকে, তার মানে জি। প্রশ্ন এবং সাথে যেভাবে সাথে করবে আপনার আপনাকে বুঝে সেভাবে উত্তর করতে হবে। তাহলে চুরি করেছে এটা দাবি করছে কে? প্রসিকিউশন, পুলিশ। প্রসিকিউশন বলতে পুলিশ, পিপি, ঠিক আছে, বা জি, ভিকটিম, তারা দাবি করছে, তাই না? জি, তাদেরকে সেটা প্রমাণ করতে হবে। আর আসামি বলছে আমি চুরি করিনি, আমি অন্য অন্যত্র জায়গায় ছিলাম। ছিলাম, এই অন্যত্র থাকার জায়গাটা তাকে প্রমাণ করতে হবে। চুরি করেছি কি করিনি এটা প্রমাণের দায়িত্ব আসামির না, কিন্তু অন্যত্র থাকার বিষয়টা আসামিকে প্রমাণ করতে এখন হবে। মানে মামলা, যেটা ক্রিমিনাল মামলা, ক্রিমিনাল মামলা প্রমাণ করার পুরো দায়িত্ব কিন্তু বাদী পক্ষের। আর আসামি প্রসিকিউশন। জি, পক্ষ যতটুকু দাবি করবে ততটুকু প্রমাণ। সে যদি শুধু দাবি করে আমি নির্দোষ, এই নির্দোষ প্রমাণের দায়িত্ব আসামির না। কিন্তু যদি বলে আমি অন্যত্র দাবি করেছি, মানে এটা নির্দিষ্ট তথ্য না, জি, মানে স্পেসিফিক ইনফরমেশন দাবি করছে সে, তখন 103 ধারায় আসামিকে প্রমাণ করতে হবে। আর যদি বলে আমি নির্দোষ, কিভাবে নির্দোষ প্রমাণ করো, এটা আসামির দায়িত্ব না। সে যে নির্দোষ না, সে যে দোষী সেটা প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের। তাহলে এখানে পুলিশে না থাকলে প্রসিকিউশন শব্দটাও থাকতে পারে, ঠিক আছে। 104, সাক্ষ্য গ্রহণীয় হওয়ার জন্য যে তথ্য প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। তার মানে সাক্ষ্যটা অন্য একটা ঘটনার উপর নির্ভরশীল, ঠিক আছে। ওই ঘটনা যদি জি, প্রমাণিত হয় তাহলে এটা নেওয়া হবে। এখন মৃত্যুকালীন ঘোষণা তখনই গ্রহণ করা হবে, ওই ব্যক্তিটা যে মৃত্যুকালে ঘোষণা দিয়ে গেছে, সে মৃত্যুবরণ করেছে, তার ডেড বডি যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে মিস্টার রহিম মারা গেছে। এবার তার ওই মৃত্যুকালীন ঘোষণাটা অ্যাকচুয়ালি মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন হিসেবে গৃহীত হবে। এবং তিনি যদি চিকিৎসায় বেঁচে যায় তাহলে সেটা ডাইং ডিক্লারেশন থাকে না। বুঝতে পারলেন? জি, জি। তার মানে ডাইং ডিক্লারেশন প্রমাণের জন্য ব্যক্তির মৃত্যু প্রমাণ করা আগে জরুরি। বিষয়টা প্রমাণ মানে মারা লাগবে আর কি, মানে মরতেই হবে। জি স্যার। বুঝতে পারলেন বিষয়টা? এখন যদি জি, অন্য জি। ক্ষেত্রে, অন্য যদি উদাহরণ দিতে চাই, সেক্ষেত্রে আপনি যদি বার কাউন্সিলে পরীক্ষা দিতে চান, আপনাকে ফর্ম ফিল আপ করা জরুরি। জি। আপনি যদি ফর্ম ফিল আপ না করেন অ্যাডমিট কার্ড পাবেন? না। বুঝতে পেরেছেন? অনেকটা কজ ইফেক্টের মতন। জি, এখন স্যার। আপনি দাবি করছেন যে আমি তো ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু আমি পরীক্ষা দিতে পারছি না কেন? কারণ ফর্ম ফিল আপ যদি করে থাকেন অবশ্যই প্রবেশপত্র ইস্যু হবে। এখন আপনি পরীক্ষার হলে চলে গেছেন, মনে করেন একজন ব্যক্তি পরীক্ষার হলে চলে যেয়ে কান্নাকাটি করছে, স্যার আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু আমাকে পরীক্ষা দিতে দিচ্ছেন না কেন? তা আপনার অ্যাডমিট কার্ড কই? তখন বলবে স্যার আমি ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু অ্যাডমিট কার্ড আমার ডাউনলোড করা হয়নি। পরীক্ষার হলে ঢুকতে দিবে? না, না, দেবেন না স্যার। কারণ আপনি ফর্ম ফিল আপ করেছেন তা প্রমাণ করে আপনার অ্যাডমিট কার্ড, তাই নয় কি? এবং পরীক্ষার হলে ঢোকার শর্ত ফর্ম ফিল আপ নাই, তখন অ্যাডমিট কার্ড। তখন অ্যাডমিট কার্ড, ফর্ম ফিল আপের আপনাকে এই অ্যাপ্লিকেন্ট কপি আর নিয়ে যেতে হবে না। যিনি যা প্রমাণ করতে চান তা অন্য ঘটনার উপর যদি নির্ভরশীল হয়, তাহলে ওই নির্ভরশীল ঘটনা বা তথ্য বা বিষয় প্রমাণের ভার কার? তা প্রমাণের ইচ্ছা পোষণকারীর। একজন ব্যক্তি ডাইং ডিক্লারেশন প্রমাণ করতে চাচ্ছে, মনে করেন যে মিস্টার রহিম মারা গেছে, এখন মিস্টার রহিমের ওয়াইফ মিসেস রহিম প্রমাণ করতে চাচ্ছে যে রহিমকে রহিমের ভাই করিম মেরেছে। এটা কে প্রমাণ করতে চাচ্ছে আদালতে? রহিমের রহিমের স্ত্রী। ওয়াইফ মিসেস রহিম। জি, মিসেস তাহলে রহিম। রহিম যে মারা গেছে এটা প্রমাণ করার দায়িত্ব কার? মিসেস রহিমের। জি, কারণ ডাইং ডিক্লারেশন দাবি তো সে করছে,
তাহলে যে যা দাবি করে তাকেই তা প্রমাণ করতে হবে। তাহলে ডাইং ডিক্লারেশন দাবি করছে কে? রহিমের ওয়াইফ। জি তাহলে এখন রহিমের ওয়াইফে ডাইং ডিক্লারেশনটা প্রমাণ করতে হবে, তার আগে প্রমাণ করতে হবে রহিম মৃত, না হলে জি ডাইং ডিক্লারেশনের মর্যাদাই পাবে না। মৃত্যুকালীন ঘোষণাকে প্রমাণ করতে চাচ্ছে, তাহলে মৃত্যুটা আগে প্রমাণ করতে হবে, যিনি প্রমাণ করতে চাচ্ছেন তাকে। যদিও সংক্ষিপ্তভাবে দিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারবেন, তাই না? দলিল হারিয়ে গেছে, তাহলে হারানো দলিল প্রমাণ করতে চাচ্ছেন, তাহলে যিনি প্রমাণ করতে চাচ্ছেন হারানো দলিলের বিষয়বস্তু সম্পর্কে, তাহলে দলিলটা যে হারিয়ে গেছে তার প্রমাণস্বরূপ সে যে জিডি করেছে বা কোনো কিছু করেছে, বা তার বাড়িতে আগুন লেগেছিল, এই ঘটনাটা ডকুমেন্টারি এভিডেন্স বা কোনো ব্যক্তির মাধ্যমে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, তার বাড়িতে আগুন ধরেছিল তাই দলিল পুড়িয়ে হারিয়ে যেতে পারে, অথবা বন্যাতে ভেসে গেছে বা নদী ভাঙ্গনে বাড়ি ভেসে গেছে, তখন দলিল হারিয়ে গেছে। বুঝতে পেরেছেন? তার মানে হারানো দলিল প্রমাণ করতে চাচ্ছে, তাহলে দলিল যে হারিয়ে গেছে এই বিষয়ে তাকে প্রমাণ করতে হবে। নাহলে আপনি এমনি জি বললেন আদালতে, ছাড়া আমার দলিল হারিয়ে গেছে, হারিয়ে গেছে সেটাকে প্রমাণ করেন। তার মানে ঘটনার পেছনের ঘটনাকে প্রমাণ করেন, তাই না? জি স্যার। এটাও যে যা দাবি করছে তাকে তা প্রমাণ করতে হচ্ছে, ঠিক আছে? পেছনের ঘটনা হোক বা ওই ঘটনাই হোক। 105, আসামির মামলাটি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, এই ব্যতিক্রম মানে কি? দণ্ডবিধির 76 থেকে 106 সাধারণ ব্যতিক্রমের কথা বলা হচ্ছে, পেনাল কোডের জেনারেল এক্সেপশনস। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন একজন ব্যক্তি বলছে যে আমি মার্ডার করিনি ওর অনার, আমি প্রাইভেট ডিফেন্সে তাকে 100 ধারা অনুসারে কি করেছি, মেরে ফেলেছি। 100 ধারায় 6টি ক্ষেত্রে অন্য ব্যক্তিকে মারা যায়, লেখা জি আছে না? জি আবার 103 ধারায় 4টি ক্ষেত্রে অন্য ব্যক্তিকে চারটি মেরে ফেলা ক্ষেত্রে। যায়। তাহলে এই ধরনের কোনো মামলায় যখন চার্জ গঠন করা হবে, আপনি দোষী না নির্দোষ ওই সময় আসামিকে দাবি করতে হবে, ইওর অনার, এই ব্যক্তি আসলে আমার কারণে মারা গেছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে তাকে মারিনি, আমার ইন্টেনশন নাই, আমি প্রাইভেট ডিফেন্সে মেরেছি, বা আমার ঘটনাটা দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা অবশ্যই আইনজীবী তাকে বুঝিয়ে দিবে, এবং জি আইনজীবী এবং আসামি মিলেই এটা দাবি করবে, তাই না? জি। চার্জ গঠনের সময় যদি এটা দাবি না করে, পরে আর দাবি করার সুযোগ নাই। এটা কিন্তু শিখিয়ে দিলাম আপনাদের, যে চার্জ আমি, গঠনের সময় হ্যাঁ, মনে মনে থাকলাম, পরে যদি প্রমাণ করতে পারে তো পারলো, না প্রমাণ করতে যদি পারে, যখন দেখছি যে আমার সাজা হয়ে যাচ্ছে, তখন আমি এটা দাবি করবো। আর যদি খালাস পেয়ে যাই তাহলে আর এটা কি করব না, দাবি করব না। কারণ দাবি করলে তো আমাকে প্রমাণ করতে হবে যে এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ছে, তাই না? জি জি আচ্ছা, যে কথাটা বলছি, মনে করেন চার্জ গঠন করা হলো, চালাকি করে আসামি এবং আসামি পক্ষে ডিফেন্স লয়ার চেপে গেল, কোনো কিছু বললো না যে জেনারেল এক্সেপশনস এর মধ্যে আমার ঘটনাটা পড়ে, চেপে গেল। দেখি সাক্ষ্য প্রমাণে কি আসে, যদি জেরা জবানবন্দিতে ভালো সাক্ষী আসে, যদি দেখি যে মামলা প্রমাণ হয়ে যাচ্ছে, সাজা হয়ে যেতে পারে আসামির, তখন লাস্টের দিকে আর্গুমেন্টের সময় কি করব, এটা দাবি করব। হ্যাঁ। আর যদি দেখি যে না, তারা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে, ভালো ডকুমেন্টারি এভিডেন্স বা ওরাল এভিডেন্স আসেনি মামলায়, জেরা জবানবন্দিতে কিন্তু বুঝতে পারে আইনজীবী, হ্যাঁ, জি যে আসলে মামলা আসামি খালাস পেতে পারে না সাজা হতে পারে, তো আমি শেষে আর্গুমেন্টে যে দাবি করব মামলার পরিস্থিতি অনুসারে, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। যদি দেখে আমি বিপদে পড়ে যাচ্ছি তখন দাবি করব, আর যদি দেখি খালাস পেয়ে যাচ্ছি তখন চেপে যাব আর এটা দাবি করব না। এই চালাকি করলে হবে না, চার্জ গঠনের সময় এটা দাবি করতে হবে, ঠিক মানে আছে? আর্গুমেন্টের সময় বলার কোনো সুযোগ নেই এটা। জি না, পরে দাবি করার সুযোগ না, চার্জ গঠনের সময় এটা দাবি করতে হবে, কারণ চার্জের মধ্যে বিষয়টা আসতে হবে। ওমর ভাই বলেন। স্যার, এটা কি দরখাস্ত আকারে বলতে হবে? ও, ব্যতিক্রমটা না এমনি মুখে? এখানে, এটা কি দরখাস্ত এখানে আকারে আপনি দিতে হবে? মৌখিকভাবে বললে এটা নোট করে নিবে, মৌখিকভাবে করলে ম্যাজিস্ট্রেট নোট করে নিবে, ম্যাজিস্ট্রেট যদি চাই আপনি লিখিতভাবে দেন তখন লিখিতভাবে দিতে হবে, ঠিক আছে? আমি বাস্তবে, জি স্যার। আমি জানি এটা চার্জ গঠনের সময় দাবি করতে হয়, এটা আমি শুনেছি বা জেনেছি, কিন্তু আমি বাস্তবে একটাও দেখিনি কাউকে দাবি করতে, তাই এটা সম্পর্কে আমার প্র্যাকটিক্যাল নলেজ নাই। লিখিত হতে পারে, এটা আমার মৌখিক জানার হতে বিষয় পারে, ছিল স্যার। ঠিক আছে? তো আপনার সিনিয়রকে জি স্যার। জিজ্ঞাসা করবেন কি বলে। মানে এটা আচ্ছা স্যার। মৌখিকভাবে বললেই হয়ে যাওয়ার কথা, তারপরে যদি ম্যাজিস্ট্রেট বলে যে আপনি লিখিত দেন,
তাহলে হয়তো বা লিখিত দিতে হবে। আমি 100% শিওর না, ধারণা করছি। ঠিক আছে? ঠিক আছে স্যার, জি জি, স্যার। তাহলে মামলা করেছে, মার্ডার কেস কারা করেছে? বাদী বা ভিকটিম পক্ষ। তাহলে ওই প্রসিকিউশন অর্থাৎ বাদী, পুলিশ, পিপি সবাই মিলে মামলার আসামি যে খুন করেছে সেটা প্রমাণ করার চেষ্টা করবে। এতটুকু প্রমাণের দায়িত্ব প্রসিকিউশন পক্ষের বা বাদী পক্ষের। কিন্তু যদি আসামি দাবি করে, স্যার এই ঘটনার আমি প্রাইভেট ডিফেন্সে করেছি, মানে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে, তাহলে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে কিনা এটা প্রমাণের দায়িত্ব আসামির, কিন্তু মামলা প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের। তার মানে এই মামলায় প্রমাণের দায় দুইটা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার, তার মানে যে যা দাবি করে তাকেই তা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে। আবারও সত্য হলো, তাই না? জি জি আদালত এমন পরিস্থিতির অর্থাৎ ব্যতিক্রম অনুপস্থিতি সম্পর্কে শ্যাল প্রিজুম করবেন। একটা মামলায় ব্যতিক্রমের মধ্যে পড়েনি, আদালত এটাই শ্যাল প্রিজুম করবেন। তার মানে এই খুন হয়েছে এটা ধরে নেবেন। আবার অপর দিকে ধরে নেবেন যে আসামি নির্দোষ। বুঝতে পেরেছেন? মানে জি এখানে একটা অদ্ভুত বিষয়। একটা মামলা হলে আসামি নির্দোষ ধরে কি করতে হবে? বিচার করতে বিচার বিচার হবে। করতে করতে হবে। হবে। আবার ব্যতিক্রমের মধ্যে পড়েনি এটাও অনুমান করবে আদালত। এটা কনফিউশন না? জি 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 এই স্যার। কারণে ব্যতিক্রমের মধ্যে পড়েছে এটা অবশ্যই আসামিকে প্রমাণ করতে হবে। সুতরাং এমন পরিস্থিতি অর্থাৎ ব্যতিক্রম প্রমাণের দায় আসামি পক্ষের, অর্থাৎ ব্যতিক্রম দাবিকারীর। অর্থাৎ ব্যতিক্রম কে দাবি করছে? আসামি বা আসামি পক্ষ বা আসামিগণ। একাধিক আসামি হলে। আমি কি বোঝাতে সক্ষম হচ্ছি? খুবই কিন্তু ক্রিটিক্যাল জায়গা। বাস্তবে খুব খুব বারবার কাজে লাগবে আপনাদের এগুলো আদালতে। ব্যতিক্রম দাবিকারীকে বিচার কার্যে প্রথমেই দাবি উত্থাপন করতে হবে। আমি লিখে দিলাম না, প্রথমেই মানে বিচারের প্রথমেই। কখন? চার্জ গঠনকালে। ওই যে চার্জের সময়, চার্জ জড়ানোর সময়, জি স্যার। উদাহরণস্বরূপ দণ্ডবিধির 325 ধারে অভিযুক্ত একজন ব্যক্তি বলছে 335 ধারে ব্যতিক্রমের মাধ্যমে আত্মরক্ষার চেষ্টায় সে আঘাত করেছে। 335-এ এখানে একটা লিঙ্ক করা আছে, দেখবেন। তো এই ধরনের উদাহরণ আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, হাজারও তৈরি করা যাবে এখন। 106, যে বিষয় বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব। আচ্ছা, ওই যে উদাহরণ দিলাম যে স্যার আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু অ্যাডমিট কার্ড আমি নিয়ে আসতে ভুলে গেছি, তখন পরীক্ষার হলে পরীক্ষক তার উপর যদি দয়া হয় তাহলে হয়তো বা পরীক্ষা দিতে দিবে, কিন্তু বলবে যে আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে মোবাইল নিয়ে আপনার বাড়ির কাউকে ফোন দিবেন এবং আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো। এই আধা ঘন্টার মধ্যে আপনাকে কি করতে হবে? আপনার অ্যাডমিট কার্ড নিয়ে এসে জমা দিতে হবে। ঠিক আছে? যদি আপনি জমা দিতে পারেন তাহলে আপনার ওই মার্কশিট গ্রহণ করা হবে বা লিখিত পরীক্ষার খাতা গ্রহণ করা হবে। এরকম কিছু শর্ত দিয়ে দেওয়া উচিত, তাই না? জি আবার আমি অনেক দেখেছি যে মূলটা নিয়ে যায়নি, কি নিয়ে গেছে? ফটোকপি নিয়ে গেছে। আর ফটোকপি। বর্তমানে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটা মূল আর ফটোকপি একই জিনিস, কম্পিউটার থেকে যত অনলাইন। বের হয়, তাই না? জি আর আমাদের জি সময় স্যার। কিন্তু অ্যানালগ ছিল, আমাদের কিন্তু অ্যানালগ ছিল, মানে হাতের সই, হাতের লেখা। তারপরে অরিজিনাল ফটো লাগানো। ফর্ম ফিল আপের সময় 5 কপি ফটো দিতে হতো আমাদের, প্রিন্ট করা, এগুলো লাগিয়ে আসতো, অ্যানালগ সিস্টেম। আচ্ছা, তো এই যে আমি প্রবেশপত্র ফর্ম ফিল আপ করেছি বা প্রবেশপত্র আমার কাছে ছিল আনতে পারিনি, এইটা কোনো না কোনো প্রমাণের দায়িত্ব কার? ওই ক্যান্ডিডেটের। আমার জি কারণ আপনি পরীক্ষার্থী। ফর্ম ফিল আপ করেছেন কিনা পৃথিবীর আপনিই জানেন, তাই না? ওই জি পরীক্ষক জানার কথা না। তাহলে উক্ত ব্যক্তির উপরই বর্তাবে। এখানে উদাহরণ একটা আছে, উদাহরণটা কিন্তু আসে পরীক্ষায়। কি? রেলগাড়িতে বা ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকেই। এখন টিকিট ছাড়া ট্রেনে উঠছে, মানে টিটি যখন টিকিট চেক করতে আসছে, স্যার টিকিট কেটেছিলাম কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না, স্যার টিকিট কেটেছিলাম স্যার। টিটি কি ভাববে? আপনি কি করছেন? প্রতারণা চিটারি করার চেষ্টা চিটিং করছেন। জি তার মানে আপনি বিনা টিকিটে ভ্রমণ করছেন, এখন আপনাকে জরিমানা করবে, জরিমানা এড়ানোর চেষ্টা করছেন, কোনোভাবে বিশ্বাস করবে না আপনাকে। তাহলে প্রমাণ করতে হবে কি সে টিকিট সংগ্রহ করেছিল, মানে যে ট্রেনে ভ্রমণ করছে প্যাসেঞ্জার, সে যে টিকিট সংগ্রহ করেছিল সেটা প্রমাণের দায়িত্ব তার, কারণ বিষয়টি তারই ভালোভাবে অবগতির মধ্যে থাকা উচিত। আমি টিকিট কেটেছি কিনা আমার থেকে ভালো কেউ তো জানে না, তাই না? এখন যদি আমার ফোনে যদি কোনো ছবি তোলা থাকে
বা আমার যদি অনলাইনে টিকিট কাটা থাকে তাহলে একটা তো পিডিএফ কপি থাকবে, সেটা দেখেও অনেক সময় পার জি, পাওয়া যেতে পারে, তাই না? পারে। পারে। বুঝতে পারলেন? জি স্যার। তো এই ধরনের উদাহরণ আপনি যখন বাসের টিকিটের ক্ষেত্রে হতে পারে, আপনি কোনো সিনেমা হলের টিকিট দিয়ে উদাহরণ আসতে পারে, তাই না? বা পরীক্ষার জি হলের অ্যাডমিট কার্ড দিয়ে আসতে পারে, উদাহরণস্বরূপ প্লেনের টিকিট হতে পারে। তার মানে যেটা সর্বসাকুল্য নিজে প্রমাণ করতে হবে। যেটা আমার দায়িত্বে থাকার কথা সেটা আমি হারিয়ে ফেলেছি, তাহলে ওইটা আমার যে ছিল সেটা প্রমাণের দায়িত্ব আমার। এটা বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে, ঠিক আছে? জি স্যার। 107 এবং 108 খুব ইন্টারেস্টিং। 107, 108 যারা সাকসেশন পড়েছেন, একজন ব্যক্তি দীর্ঘদিন যদি কি থাকে, অনুপস্থিত থাকে, তাদের সম্পত্তি ভাগ বন্টন হবে কিনা, এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা তৈরি হতে পারে। বুঝতে পেরেছেন? এক ব্যক্তি দীর্ঘদিন অনুপস্থিত, তাহলে জি তাদের ওয়ারিশরা সম্পত্তি ভাগ করে নিবে না তার নামে থাকবে, জটিলতা তৈরি হবে না? জি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ না করে তাহলে কি ওয়ারিশন সনদ ইস্যু হবে? না না আর মৃত্যু প্রমাণের বড় প্রমাণ কি? মৃত্যু সনদ, ডেথ জি সার্টিফিকেট। জি তাহলে একটা জটিলতা থাকবে না মৃত ব্যক্তির মানে হারিয়ে যাওয়া ব্যক্তির, কারণ সে তো ব্যাক আসতে পারে, তাই জি না? তো একটা লম্বা প্রসিডিউর আছে, আদালতে আবেদন করতে হয়, জিডি করতে হয়, অনেক কিছু, তারপর ঘোষণা দিতে হয়। যে ব্যক্তি বিগত 30 বছরের মধ্যে জীবিত ছিল তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। বুঝতে পেরেছেন? জি আজকে 2026 সাল, পিছনে যদি চলে যাই তাহলে আজ থেকে 30 বছর আগে, হ্যাঁ, 30 বছর জি যদি পার হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে, মানে মারা গেছে, এটা ধরে নিতে হবে। আর যদি 30 বছরের মধ্যে তাকে দেখা গিয়েছে, হ্যাঁ, জি তাহলে মৃত মর্মে দাবিকারীর উপর ন্যস্ত, সাধারণত ধরে নেওয়া হবে সে জীবিত আছে তাই। মনে করেন একজন ব্যক্তি 30 বছরের মধ্যে কোথাও না কোথাও তাকে দেখা গেছে, হ্যাঁ, অনলাইনে দেখা যাক, সোশ্যাল মিডিয়ায় দেখা যাক, বা তাই সে একদিন বাড়িতে এসেছিল, তার মানে সে জীবিত, এরকম একটা কি প্রমাণ পাওয়া গেছে কোনো না কোনো জি ভাবে জি 30 বছরের মধ্যে। তাহলে কেউ যদি বলে যে আমার বাবা মারা গেছে, তার সম্পত্তি আমাদের ভাগ করে দেন, তাহলে সে যে মারা গেছে প্রমাণের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তি যে দাবি করছে তার বাবা মারা গেছে। জি জি এখন যে যা দাবি করবে মনে তাকে তো করেন প্রমাণ করতে 2025 সালে একজন ব্যক্তি মারা গেছে, এখন তার সন্তান বা স্ত্রীরা দাবি করছে যে আমার স্বামী বা আমার বাবা মারা গেছে, তাহলে মৃত্যু সনদটা দিয়ে দেখাই দিবে, তাহলে তো আরো সনদ দিয়ে দিবে, তাই না? জি তাহলেই প্রমাণ হয়ে গেল মারা গেছে। এটা 30 বছর পর্যন্ত দেখাতে হবে, 30 বছরের পিছনের যদি হয়ে যায় তাহলে আর মৃত্যু সনদ লাগবে তাহলে না। 1996 সাল। জি তাহলে 30 বছরের পিছনে যদি হয়ে যায় তাহলে আর মৃত্যু সনদ লাগবে না, এমনি ধরে নেবে সে মৃত। জি বুঝা গেল? জি তার স্যার মানে 30 বছর পার না হওয়া পর্যন্ত ডেথ সার্টিফিকেট একটা এভিডেন্স, মৃত্যু সনদ, প্রমাণ মৃত্যুর, ঠিক আছে? জি আর 30 বছর পার হয়ে গেলে ডেথ সনদ যদি নাও থাকে মানে তাহলে তা ওই ব্যক্তি প্রমাণিত হবে। মৃত হোক বা নিখোঁজ হোক সেটার ম্যাটার না, সে মৃত ধরে নেবে আদালত। ক্লিয়ার বিষয়টা? তার মানে 30 বছরটা হচ্ছে ফ্যাক্ট। এরপর দেখেন আরেকটা, যে ব্যক্তি সম্পর্কে বিগত 7 বছর যাবৎ কোনো খোঁজ পাওয়া যায়নি সে জীবিত, বিষয়টি প্রমাণের দায়িত্ব। এখন একজন ব্যক্তি একটা এলাকা থেকে 7 বছর ধরে নিখোঁজ, কোনো জায়গায় তার খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, 107 ধারায় জীবিত ছিল, তার মানে কোনো না কোনো কি পাওয়া যাচ্ছিল, প্রমাণ পাওয়া যাচ্ছিল, এভিডেন্স আছে, মানুষ দেখেছে বা কোথাও দেখেছে, বা তার কোনো অ্যাক্টিভিটিস, তার কোনো এসএমএস বা তার কল এসেছিল। বুঝতে পেরেছেন? জি কিন্তু 108 ধারায় 7 বছর যাবৎ কোনো খোঁজ পাওয়া যায়নি, মানে টানা 7 বছর সে একেবারে কি নীরব হয়ে আছে, তাই না? এখন কোনো জি ব্যক্তি যদি টানা 7 বছর নীরব হয়ে থাকে, তার কোনো খোঁজ খবর না থাকে, তাহলে জীবিত মর্মে দাবিকারীর উপর ন্যস্ত থাকবে। তার মানে আদালত সাধারণত ধরে নিবে সে মরে গেছে, তাই তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার মানে টানা 7 বছর যে কি জীবিত থেকেও
নির্জীব হয়ে আছে, নিখোঁজ হয়ে আছে, সে মারা গেছে, এটা ধরে নিবে সবাই, স্বাভাবিকভাবেই ধরে নিবে, তাই না? একটা ব্যক্তি যদি 7 বছর এলাকায় না থাকে, তার পরিবার তার কোনো খোঁজ খবর দিতে পারছে না, তাহলে সে মৃত, এটা ধরে নেওয়াই স্বাভাবিক, তাই না? জি এখন যদি কেউ দাবি করে যে না, আমার বাবা মারা যায়নি, আমার ভাই মারা যায়নি, আমার স্বামী মারা যায়নি, তাহলে তাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করেন মারা যায়নি। ক্লিয়ার বিষয়টি? জি এই দুইটার মধ্যে যেন কনফিউশন না হয়। 109, অংশীদারগণ মানে শেয়ারার, পার্টনার্স, জমিদার প্রজা। জমিদার প্রজা মানে আগে জমিদার ছিল, প্রজা ছিল, আর এখন জমিদার কে? সরকার। আর প্রজা কে? আমরা। জি আমরা হচ্ছে প্রজা বা টিনেন্ট, আর সরকার হচ্ছে জমিদার। মানে বাংলাদেশ সরকার দেশের সকল স্থাবর সম্পত্তির মালিক। আর জি ভূমির আমার মালিক নামে ছিল। যদিও সম্পত্তি আছে, এটা আমি কিন্তু প্রজা, তাই আমাকে ট্যাক্স দিতে হয়। আগে যেমন জমিদারকে খাজনা দিতে হতো, জি রাজাকে খাজনা দিতে হতো, এখন আমাদের কি দিতে হয়? ট্যাক্স দিতে হয় না? ট্যাক্স দিতে। জি কেন ট্যাক্স দিচ্ছি? কারণ আমরা প্রজা, সরকার হচ্ছে জমিদার, এখন জমির মালিক। মালিক বা প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব কার? যে সুপিরিয়র তার। জমিদার প্রজার মধ্যে জমিদারের, মালিক প্রতিনিধির মধ্যে মালিকের। সম্পর্ক আছে মর্মে পক্ষদ্বয় কাজ করেছে প্রতীয়মান হলে সম্পর্ক নেই, অবসান ঘটেছে মর্মে দাবিকারীর উপর ন্যস্ত হবে এই বিষয়টি। মানে এই যে আমরা দুইজন পার্টনার, হ্যাঁ, তাহলে পার্টনার, তাহলে পার্টনারশিপ ডিড আছে, বা একসাথে একটা দোকানে চলাফেরা করেছে, মানুষ জানে, দেখেছে, দলিল থাক আর না থাক, তখন এক পক্ষ জি বলছে যে স্যার আমাদের মধ্যে সম্পর্ক ঘটেনি, ওই কি বলে অবসান হয়ে গেছে, পার্টনারশিপ ভেঙে গেছে, তাহলে ওই ভেঙে গেছে তার প্রমাণ করতে হবে তাকেই, তাই না? জি যে একশো দাবি দশ করবে। মালিকানা প্রমাণের দায়িত্ব, প্রিজাম্পশন অফ অনারশিপ। দখলকারী ব্যক্তি মালিক নয় মর্মে দাবিকারীর ওপর ন্যস্ত। তার মানে একটা সম্পত্তি যে দখলে আছে, সাধারণত ধরে নিবে সেটা তার মালিক। এই যে আমার শরীরে একটা টি শার্ট আছে, এই টি শার্টের মালিক কে? আমি। জি কারণ এটা আমি দখলে আছি। এখন এটা আমার ভাইয়ের টি শার্ট পরে আছি না আমার বাবার টি শার্ট পরে আছি, এটা বিষয় না, এটা আমি পরে আছি, এখন সবাই ধরে নেবে এটার মালিক আমি, তাই না? বুঝতে পেরেছেন কথাটা? জি জি জি, স্যার। এবার আমি যদি মনে করি বা আমি যদি দাবি করি যে ওইটা আমার টি শার্ট, তাহলে হুম। আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে। যেমন একটা সম্পত্তি রহিমের দখলে আছে, করিম এসে বলছে স্যার রহিম আমার সম্পত্তি দখল করে নিয়ে আছে, তাহলে ওই সম্পত্তির মালিক যে তুমি, তুমি সেটাকে প্রমাণ করো, তারপরে আমি তার কাছ থেকে সম্পত্তি এনে তোমাকে দিব। বিষয়টি ক্লিয়ার হলো? জি স্যার। তাহলে মালিকানা প্রমাণের দায়িত্ব সাধারণত আদালত ধরে নেবে যার দখলে আছে সেই মালিক। কারণ আপনি মালিক, আপনার দখলে কেন নাই? এটা আপনার ব্যর্থতা, তাই নয় কি? তো 111 ধারায় বলা হচ্ছে যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক, সেক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব যে পক্ষ সক্রিয় আস্থার মাধ্যমে সম্পর্কিত সে পক্ষের ওপর ন্যস্ত হবে। যেমন কোনো যুবক পুত্র এবং পিতা, এখন পিতা এবং পুত্রের মধ্যে সুপ্রিয়র কে, সিনিয়র কে? পিতা। তাহলে পিতাজি। পিতার উপরে সম্পর্ক বর্তাবে, অর্থাৎ পিতা পুত্রের মধ্যে যদি কোনো ঝামেলা তৈরি হয় এবং পিতা যদি দাবি করে এটা সরল বিশ্বাসে হয়েছে, তাহলে ওই পিতাকেই সেটা প্রমাণ করতে হবে। পীর মুরিদ সম্পর্ক থাকে মানে গুরু শিষ্য এক কথায়, জি সেক্ষেত্রে জি জি ওই গুরু বা শীর্ষের উপরে, তেমনই শিক্ষক ছাত্র, ছাত্রর উপরে। আর মক্কেল এবং আইনজীবী বা উকিল, এই দুইজনের মধ্যে যদি সমস্যা হয়, তাহলে সরল বিশ্বাসে এই ঝামেলা তৈরি হয়েছে, এটা প্রমাণের দায়িত্ব হচ্ছে আইনজীবীর। তার মানে যে সুপ্রিয়র অবস্থানে থাকবে সম্পর্কের দিক দিয়ে তাকে, অর্থাৎ যাকে বিশ্বাস করে লেনদেন হয়, সরল বিশ্বাসে লেনদেনের প্রমাণের দায়িত্ব সাধারণত তার উপরেই বস্তাবে। তাহলে এখানে লেনদেনের ক্ষেত্রে কিন্তু সুপিরিয়র যে, সে গ্রহণ করছে টাকা, এটা ধরা হবে। হ্যাঁ। জি 112 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। বিবাহ স্থির বা বলবৎ অবস্থায়, বিবাহ স্থির বা বলবৎ থাকাকালে সন্তানের জন্মই তার বৈধতার চূড়ান্ত প্রমাণ। এটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ, মানে কনক্লুসিভ প্রুফ।
proof। এটা হচ্ছে অখণ্ডনযোগ্য, এটা হচ্ছে পিতৃত্বের আইনগত অনুমান। তার মানে একটা নারী এবং আরেকটা পুরুষের বিবাহ হয়েছে, এবং বিবাহ বলবৎ থাকার অর্থ কি? মানে স্বামী স্ত্রী উভয় বেঁচে আছে, জীবিত আছে, এবং তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটেনি। জি এরকম যদি হয় এবং এই সন্তান, মানে এই দম্পতির যদি একজন সন্তান হয় বা এক বা একাধিক সন্তান হয়, তাহলে ওই সন্তানের পিতৃত্বের পরিচয় যদি নিয়ে ঝামেলা তৈরি হয়, তাহলে যার সাথে ওই নারীর বিবাহ হয়েছে তিনি যে তার সন্তানের বৈধ পিতা, সেটাই চূড়ান্ত প্রমাণ। এই নিয়ে কোনো কথা বলা যাবে না। এটা কনক্লুসিভ প্রুফ রাখা উচিত না এখন আর, কারণ এখন তো ডিএনএ টেস্ট করার সুযোগ আছে, তাই না? জি জি। জি স্যার। 2022 সালে 2022 সালে যে অ্যামেন্ডমেন্ট হলো, এটা তাদের মাথায় আসলো না। এখন স্বামী স্ত্রী সম্পর্ক বলবৎ আছে, তারপরেও যদি, মানে কেউ মাইন্ড করবেন না, ওই স্ত্রী, পরোপকার। কোনো কথিত স্ত্রী যদি পরকে জড়িত হয়, তাহলে সন্তানের পিতা ওই তার স্বামী না হয়ে অন্য কেউ হতে পারে না? হচ্ছে জি তো, জি অবশ্যই পারে। এবং হয় বর্তমান এরকম হচ্ছে না। বর্তমান যুগে হচ্ছে তো। জি তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যদি থাকে, সেক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু ওই স্বামীকে ওই সন্তানের দায়িত্ব নিতেই হবে। 112 ধারা ওই সন্তানের বৈধতা নিয়ে কি চূড়ান্ত প্রমাণ দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এটা তো একটু কেমন হয়ে গেল না? তো এরকম যদি কেস আসে তাহলেও স্যার এটাই ধরে এটাই নিতে হবে। না, এখন বিশেষ ক্ষেত্রে আপনার ডিএনএ টেস্টের সুযোগ আছে এখন, কিন্তু ওই সময় তো ছিল না, পুরাতন আইন। এখন সন্তানের পিতা, যে ওই মহিলার স্বামী, সে যদি অস্বীকার করে, তাহলে সে অবশ্যই ডিএনএ টেস্ট করতে পারবে, তাই না? জি। কিন্তু এই আইন বলছে যে তার বৈধতা নিয়ে কোনো কথা বলা যাবে না, এবং একেবারে অখণ্ডনযোগ্য। এবং অখণ্ডনযোগ্য। বিচ্ছেদের এটা 200, কেমন? হ্যাঁ, বিচ্ছেদের 200 মানে তালাকের 280 দিনের মধ্যে যদি জন্ম হয় সন্তানের, মাতা পুনরায় বিবাহ না করলে, তাও ধরে নিতে হবে যে তার আগের স্বামীরই সন্তান এটা। বুঝতে পারলেন? তার মানে জি জি তালাকের জি। পরও একটা নারী 280 দিনের মধ্যে সন্তান জন্ম দিতে পারে, কারণ তার আগের স্বামীর মাধ্যমে সে যদি কনসিভ করে, তাই না? স্যার এখানে বিচ্ছেদ বা মৃত তো থাকতে পারে না স্যার, দেখা যাচ্ছে স্বামী এই টাইমের মধ্যে মারাও গেছে। স্বামী মারা যাওয়া এখানে অনেকটা বিচ্ছেদের মতোই হচ্ছে, তাই না? জি জি এখন একত্রে থাকাকালে মিলনে বাধা না থাকলে বা সম্ভাবনা না থাকলে, মানে কনসিভ করার যে সময়টা, সেই সময়ে যদি মনে করেন স্বামী স্ত্রী আলাদা থাকে, এরকম হতে পারে না স্বামী বিদেশে থাকে, জি জি জি। এই থাকে। সময়ের মধ্যে সে জি দেশে আসেনি, সেক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম, যে বিবাহ বিচ্ছেদ হয়নি কিন্তু স্বামী স্ত্রী আলাদা থাকে, ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, তাহলে তারা কখন এক জায়গায় হলো, তাই না? এটা একটা জি বিষয়। এই কারণে হচ্ছে যে সম্ভাবনা না থাকলে। 114 ধারায় বলছে আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে, এটা সবই হচ্ছে মে প্রিজুম। যেমন স্বাভাবিক ঘটনাবলীর গতিধারা, মানবিক আচরণ, সরকারি বেসরকারি কার্যাদি যা ঘটে সাধারণত, সম্ভাব্য মর্মে যে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারবে, সবগুলোই। এখন এখানে আমার নোট যদিও বাংলায়, এখানে কিছু ইংরেজি সেন্টেন্স দিয়ে দেওয়া আছে। তো এখানে দ্য কোর্ট মে প্রিজুম, তারপর দেখেন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং শেষে আই, এভাবে হাইলাইট করা আছে, তাই না? জি। এখন 114 ধারায় কেন আমি ইংরেজি রাখলাম, তার একটা যৌক্তিকতা দেখাই। 114 ধারার ওপরে বিগত সালের প্রশ্নগুলো দেখি। যেমন 14 নম্বর প্রশ্ন, দ্য কোর্ট মে প্রিজুম, দ্য কোর্ট মে প্রিজুম, তারপর কি, দ্যাট জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্মড, মানে বিচার বিভাগীয় এবং যে কোনো অফিসের বা কার্যালয়ের কাজগুলো নিয়মিত কি হবে, পারফর্ম করবে বা চলতে থাকবে। এটা আদালত কি করবে? মানে সেদিন কোর্ট খোলা ছিল মানে কাজ চলেছে, সেদিন অফিস খোলা ছিল মানে অফিসের কাজ চলেছে। এটা জি আদালত কি করবে? মে প্রিজুম করবে, ধরে মে নিতে প্রিজুম। পারবে সঠিক বলে, তাই না? এই বিধানটি এভিডেন্স অ্যাক্টের কোন সেকশনে বর্ণিত আছে? জুডিশিয়ারির 2015 সালের প্রশ্ন। এবার দেখেন 114
এটাতেও আছে আবার এটাতেও আছে। তার মানে এখানে 114 ধারাতেই তো আছে, আমরা জানি এই জিনিসগুলো। জি তো 114 জিতে আছে না ইতে আছে, এটা নিয়ে কনফিউশন। তাই আপনাকে কি করতে হবে, এটা ইতে আছে। এবার আমরা ইতে ফিরে যাই। ইতে বলছে দ্যাট জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্মড। মিল পেলেন? জি তার জি মানে স্যার। দেখেন, দেখেন প্রথমে দ্য কোর্ট মে প্রিজুম, তারপর এখান থেকে নিল। তাহলে প্রথম সেন্টেন্সটা উপরে, তারপর হচ্ছে ই থেকে বাকি অংশটুকু নিল। বুঝতে পারলেন? জি জি এই কারণে ইংরেজি দিয়েছি। এবার পরের প্রশ্নটা, বিচারিক ও দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পূর্ণ হয়েছে মর্মে অনুমানের ক্ষমতা আদালতকে প্রদান করা হয়েছে। একই প্রশ্ন, ওটা ইংরেজি এটা বাংলা। ইংরেজি জি যদি থাকে বাংলাটা অর্থ অনেক সময় ধরতে পারবেন, আপনারা পারবেন না। জি চেষ্টা জি এটা 114 করা ধারায় আছে। আবার 114 ধারা থেকে 2020 সালে বার কাউন্সিলের প্রশ্ন। এখানে বলা হচ্ছে দ্য কোর্ট মে প্রিজুম দ্যাট that evidence which could be and is not produced would if produced be unfavorable to the person who withheld it. এই সেন্টেন্সটুকু কোথায় আছে? এটা জিতে আছে। আমরা আবার ফেরত যাই। That evidence জি which could be and is not produced would if produced be unfavorable to the person who withheld it. মানে যেই সাক্ষ্য আদালতে দেওয়া উচিত ছিল সে যদি সেটা না দেয় তাহলে সেটা তার বিপরীতে চলে যাবে। বুঝতে পেরেছেন? আমি জি দাবি করলাম বুঝছি। একটা, জি কিন্তু সেটা প্রমাণ করতে পারলাম না, তাহলে আমার বিপরীতে যাবে না সেটা? জি তো এটা পড়ে নেবেন। যদি বিআর এক থেকে বিআর একটা চাইলে এর বাংলা পড়তে পারেন, তবে আমি ধারণা করছি বাংলা পড়ার দরকার হবে না, কারণ ইংরেজি থেকে আপনারা বুঝতে পারবেন। আমি তারপরে একটু বাংলা করে দেওয়ার চেষ্টা করছি। দ্যাট এ ম্যান হু ইজ ইন পজিশন অফ স্টলেন গুডস সোন আফটার দ্য থেফট, মানে একজন ব্যক্তির কাছে চোরাই মাল পাওয়া গেল চুরির পরপরই। ঠিক আছে? তাহলে ইজ আইদার দ্য থেফট অর হ্যাজ রিসিভড দ্য গুডস নোয়িং দেম টু বি স্টলেন। আদালত অবশ্য অনুমান করবে যে হয় এই ব্যক্তি চোর, অথবা সে জেনে শুনে চোরাই মাল গ্রহণ করেছে। বুঝতে জি পেরেছেন? জি জি স্যার আনলেস হি ক্যান অ্যাকাউন্ট ফর হিজ পজিশন, যতক্ষণ না সে, বা যদি না সে তার দখলে রাখার যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারছে। বুঝতে পেরেছেন? জি তারপরে দ্যাট অ্যান অ্যাকমপ্লিস, অ্যাকমপ্লিস মানে অপরাধের রাজদ্রোহী সহযোগী। অপরাধের সহযোগী। রাজসাক্ষী জি সহযোগী দুষ্কর্ম অ্যাকমপ্লিস, সহযোগী অ্যাকমপ্লিস সবসময় কি রাজসাক্ষী হয় না। অ্যাকমপ্লিস মানে আচ্ছা অপরাধের সহযোগী, তাকে রাজসাক্ষী হওয়ার অফার দিলে রাজসাক্ষী হতে পারে। আচ্ছা ইজ আনঅর্থি অফ ক্রেডিট, আনঅর্থি মানে যাকে বিশ্বাস করা যায় না, আস্থাভাজন না। জি জি ক্রেডিট মানে বিশ্বাসের যোগ্য নয়। আনলেস হি ইজ corroborated corroborated in material particulars, মানে পারপার্শ্বিক সাক্ষ্য দ্বারা তার যে বক্তব্য সেইটা যদি কি না হয়, সাপোর্টেড না হয়। ঠিক আছে? জি তার জি মানে তার যে বক্তব্য এবং পারপার্শ্বিক সাক্ষ্য কি হতে হবে, ম্যাচ করতে হবে, তাহলে তাকে বিশ্বাস করা যাবে। তাহলে এইটা যদি চলে আসে তাহলে বি হবে উত্তর। এবার সিতে বলা হচ্ছে দ্যাট এ বিল অফ এক্সচেঞ্জ অ্যাকসেপ্টেড অর এন্ডোর্স, গ্রহণ করা আর ইন্ডোর্স করা। ইন্ডোর্স হচ্ছে ওই যে যেমন চেকের পিছনে যে সাইন করা, এটাকে ইন্ডোর্স বলে। ওয়াজ জি অ্যাকসেপ্টেড অর ইন্ডোর্স ফর গুড কনসিডারেশন, মানে কনসিডারেশন মানে বিনিময়, বিনিময়ের বিনিময় মানে চেক কেন দেওয়া হয়? কোনো কাজের বিনিময়ের পেমেন্ট স্বরূপ, তাই না? জি তো বিল অফ এক্সচেঞ্জও তাই। আগে বিল অফ এক্সচেঞ্জ বেশি চলতো, এখন চেক ব্যাংকিং সিস্টেমটা ডেভেলপ করে বিল অফ এক্সচেঞ্জ মনে করেন যে অনেকটা কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, এখন হয়ে গেছে চেকটা প্রচলন বেশি। দ্যাট এ থিং অর স্টেট অফ থিং, এখানে স্টেট বলতে অবস্থা, কোনো বস্তু বা বস্তুর অবস্থা, হুইচ হ্যাজ বিন শোন টু বি ইন এক্সিস্টেন্স উইথিন এ পিরিয়ড শর্টার দ্যান দ্যাট উইথিন হুইচ সাচ থিংস অর স্টেটস অফ থিংস ইউজুয়ালি
cease to exist is still in existence. আচ্ছা, এই যে বড় সেন্টেন্স, হ্যাঁ, সাধারণত বার জি কাউন্সিলের পরীক্ষায় লক্ষ্য করবেন এমসিকিউ এ বড় সেন্টেন্স গুলো ইউজ করে না, হ্যাঁ, ছোট ছোট সেন্টেন্স আচ্ছা গুলো ইউজ করে। তো যাই হোক, একটা যদি বস্তু সিজ করা হয়, তাহলে যে অবস্থায় সিজ করা হয়েছে সেটা সে অবস্থায় বর্ণনা করতে হবে। সিজ করার পরে সেটার অবস্থার যদি পরিবর্তন হয়ে যায়, তবুও সিজ করা অবস্থায় যে অবস্থায় ছিল সেটাই ধরে নিতে হবে। বুঝতে পেরেছেন? এটা বোঝানো হচ্ছে অল্প কথায়। আচ্ছা দ্যাট এ কমন কোর্স অফ বিজনেস বলতে কোনো ব্যবসার ডেইলি যে কাজকর্মটা করা হয়, কমন কোর্স মানে যে কাজটা মানে প্রতিনিয়ত করতে হয়, হ্যাজ বিন ফলোড ইন পার্টিকুলার কেসেস, এটা যদি দিয়ে দেয় তাহলে হবে এফ। দ্যাট ইফ এ ম্যান রিফিউজেস টু অ্যান্সার এ কোশ্চেন, কোনো ব্যক্তি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, হুইচ হি ইজ নট কম্পেল টু অ্যান্সার বাই ল, সেটা যদি সে উত্তর দিতে আইনত বাধ্য নয়, দ্য অ্যান্সার ইফ গিভেন উড বি আনফেভারেবল টু হিম, মানে যে প্রশ্নের উত্তর দিতে কোনো ব্যক্তি বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর দিতে সে যদি অস্বীকার করে, তারপরেও সে যদি উত্তর দিয়ে ফেলে, সেক্ষেত্রে সেটা তার বিপরীতে যেতে পারে। বুঝতে পেরেছেন? এটা সাধারণত 161 ধারায় যে জবানবন্দি নেওয়া হয়, অনেক সময় সাক্ষী ফেঁসে যে আসামি হয়ে যেতে পারে তদন্তে। দ্যাট হোয়েন এ ডকুমেন্ট ক্রিয়েটিং অ্যান obligation is in the hands of the obligor, the obligation has been discharged. খুব মজাদার একটা বিষয়, আমি এর আগে যেটা বোঝাচ্ছিলাম যে যে স্বীকার করলো, হ্যাঁ, যে কোনো কিছু স্বীকার করলো লাইবিলিটি, তার সিগনেচার থাকতে হবে। আমি একজনের কাছে 10 লক্ষ টাকা পাই, আমার সিগনেচার থাকলে হবে না, যার কাছ থেকে পাই তার সিগনেচার থাকতে হবে। এটা বোঝালাম না গত ক্লাসে কি জি তার আগের জি ক্লাসে? জি এখানে হ্যাঁ তাই বোঝানো হচ্ছে যে অব্লিগেশন মানে দায়বদ্ধতা, যে ঋণী বা যে দায়বদ্ধ, তার কাছেই যদি সেই ডকুমেন্টটা থাকে, মনে করেন যে আপনার চেক আপনি আরেকজনকে দিয়েছেন, দৈব চক্রে সেটা আপনার কাছেই ফেরত এসেছে, আপনি কি আর তাকে দিবেন? সেটা তো আপনি ছিঁড়ে ফেলবেন, তাই না? মানে হ্যাঁ যদি ওই রকম মন মানসিকতা থাকে, তাহলে তার অব্লিগেশন ডিসচার্জ হয়ে যাবে। মানে আমি যে কাজের জন্য একটা অব্লিগেশন, যে ডকুমেন্ট একটা অব্লিগেশন সৃষ্টি করলো, 300 টাকার স্ট্যাম্প আপনি তৈরি করলেন, কিন্তু মূল দলিলটা থাকার কথা হচ্ছে যে টাকা পাবে তার কাছে, কিন্তু মূল দলিলটা যে টাকা মানে ঋণী তার কাছেই চলে আসছে, তাহলে তো এটা অপর পক্ষের কাছে থাকবে না, তাহলে অপর পক্ষ কি দিয়ে প্রমাণ করবে? তখন তার চার্জটা কি হয়ে যাবে? ডিসচার্জ, মানে অব্লিগেশন আর কি থাকবে না, থাকবে না, অব্লিগেশন থেকে সে অব্যাহতি পেয়ে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? আবারও বোঝাই, জি স্যার। মনে করেন আমি আচ্ছা একজনকে 10 লক্ষ টাকার চেক দিলাম, কারণ সে আমার কাছে 10 লক্ষ টাকা পায়। এখন ওই চেকটা আবার আমার কাছে ফেরত আসলো, এখন সে যদি আদালতে মামলা করে, তখন আদালতে আমি কি ডিফেন্স নিব? এর অনার, আমি তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিয়েছি, এই কারণে সে চেক ফেরত দিয়েছে আমাকে, এই দেখেন আমার চেক, এই কথা আমি বলবো না? জি তার মানে আমার অব্লিগেশন কি হয়ে যাবে? ডিসচার্জ হয়ে যাবে না? জি 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 ক্লিয়ার হলো বিষয়টা? জি তো এখান থেকে 114 থেকে ইংরেজিতে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, বাংলাতে আসলেও বুঝে উত্তর করতে পারবেন আশা করছি। ইনশাল্লাহ।